এত সুন্দর একটা দেশ, কি বলবো আর, ঘোরা সম্ভব হলো না, ভাগ্যে ছিল না হয়তো এবারে। এখানে যখন গাড়ি থেকে বর্ডারে গেলাম, তো গাড়ি থেকে একজন এসে বললো যে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে, শুধু ড্রাইভার ছাড়া। তো আমি হেঁটে একটা আইডেন্টি কার্ড নিলাম, নিয়ে হেঁটে চলে গেলাম। তো আমি এটাই জানি না যে এনজিপি আমি যেদিকে যাচ্ছি সেদিকে নাকি নেপালে আসাটা এত খারাপ হবে আমি বুঝতে পারছি, মানে এত খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি সঙ্গে। হ্যালো এভরিওয়ান, নেপাল থেকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 15 তারিখ আর আমি নেপালে ঢুকেছিলাম 2 তারিখে, মানে 2 ফেব্রুয়ারি, আজকে 15 ফেব্রুয়ারি। তো মাঝখানে 13-14টা দিন পার হয়ে গেছে, আর ফাইনালি আমি ইন্ডিয়াতে ফিরে যাচ্ছি নেপাল থেকে। তো এই নেপালের ট্যুর, এই মানে 13 দিনের নেপালের ট্যুর কেমন ছিল সেটা তো আপনারা এর আগের ভিডিওতে দেখেই ফেলেছেন যে আমাদের একটা যেই গাড়িতে আছে এই গাড়িটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপর থেকে মানে আমি কোনো রকম ভিডিও বানাইনি, আর ভিডিও বানানোর মুডটাও ছিল না। একটা মুড না থাকলে জোর করে ভিডিও বানানো আমার মনে হয় না উচিত। দাদাদের অনেক হ্যাপা পোয়াতে হচ্ছে, মানে অনেক অসুবিধার মধ্যে রেখেই আমি চলে যাচ্ছি। কারণ আমার যেটা মনে হয় আমি সঙ্গে করে মানে এটাকে কি বলে, এই বিপদ নিয়ে এসেছিলাম। তো যতদিন না আমি আলাদা হচ্ছি ততদিন এই বিপদটা কাটবে না। তো আপনারা এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কিন্তু খ্রিস্টানদের না, এগুলো বৌদ্ধদের। মানে এখানে যারা বৌদ্ধ আছেন নেপালের, তো তাদের সমাধি। এরকম সমাধি কিন্তু আপনারা জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় চোখে পড়বে। দেখুন, আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি দমকের মধ্যে। এখান থেকে কাকরভিটটা কত দূর? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, আচ্ছা। আর এটা হচ্ছে দমক বাস স্ট্যান্ড। আর এখানে দেখুন গরুর বাজার, মহিষ গরু সব বিক্রি হচ্ছে এই জায়গাটা। কতটা দেখতে পাচ্ছেন জানি না। তো এই নেপাল দেশটা কিন্তু আসলেই খুবই সুন্দর, আর খুবই মনোরম পরিবেশ চারিদিকে। মানে আপনারা যেদিকে যাবেন, গ্রামে গেলেও আপনাদের অন্যরকম একটা ফিল আসবে, শহরে থাকলেও ফিল আসবে। এখানের বাড়ির আর্কিটেকচার গ্রামের হোক বা শহরের একটু অন্য টাইপের আমাদের ওখানের থেকে। এত সুন্দর একটা দেশ, কি বলবো আর, ঘোরা সম্ভব হলো না, ভাগ্যে ছিল না হয়তো এবারে। তো পরের বার যখন আসবো তখন অবশ্যই দেশটার বেশিরভাগ অংশ ঘুরে দেখবো, যেমন কাঠমান্ডু, পোখরা, লুম্বিনী, জনকপুর, এরকম অনেক জায়গা আছে, থামেল। তো এইসব জায়গাগুলো পরের বার এসে অবশ্যই ঘুরে দেখবো। বুঝলাম। ও টাকা চেঞ্জ কোথায় সেটা? এখানে মোবাইল দেয় ইয়ার জন্য। তো আমি এখন পৌঁছে গেছি কাকরভিট্টা, আর যেটা হচ্ছে শিলিগুড়ি নেপালের বর্ডার। তো সেখানে পৌঁছে গেছি। পিছনে হচ্ছে টাকা এক্সচেঞ্জের অফিস। তো দাদাকে দায়িত্বটা দিয়েছি, কারণ দাদা সবসময় আসা যাওয়া করে। তো দাদাকে হয়তো একটু বেশি টাকা দেবে, মানে রুপি দেবে, ইন্ডিয়ান রুপি। আমাকে হয়তো কম দিত, তাই দাদাকে মোটামুটি আমার কাছে 12,000 টাকা, নেপালি 12,000 রুপি আছে আমার কাছে। ওটাতে ইন্ডিয়ান রুপি কত পাই, 6-7 হাজার টাকা বা 8,000 টাকা এরকম কিছু পাবো, নাও পেতে পারি অত। তো দেখি কত কি দেয়। আর কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছি, তারপরে বাড়ি। আপনার সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে অনেক গল্প করার আছে। শিলিগুড়ি থেকে বাড়িতে যাওয়ার ট্রেন নিয়েও অনেক কথা বলার আছে, কিন্তু ওটা ওই পারে গিয়ে বলবো, এই পারে আর কিছু বলার নেই। খুব মানে মানসিক দিক থেকে ঠিকঠাক নেই আমি। তো যতটা পারবো আপনাদের সাজিয়ে গুছিয়ে গল্পগুলো করার চেষ্টা করব, সেটা ইন্ডিয়াতে ঢোকার পরে।
ওয়েলকাম টু ইন্ডিয়া। ইন্ডিয়াতে ঢুকে গেছি, ফাইনালি ঢুকে গেছি। আর সত্যি কথা বলছি, আমি নেপাল থেকে ইন্ডিয়াতে ঢুকলাম, কিন্তু একবারও মনে হলো না যে নেপাল থেকে ইন্ডিয়াতে বা একটা দেশ থেকে আরেকটা দেশে আসছি। কোনো কিছু নেই ভাই, হওয়া উচিত যাতে একটু ফিল হয় যে আমি একটা দেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছি। মনে হলো আমাদের একটা কোনো রাজ্য থেকে আরেকটা রাজ্যতে ঢুকলাম, ঠিক সেম ফিল হলো। মানে আমি আইডেন্টি কার্ডটা হাতে বার করে রাখলাম, তো সেটা কেউ দেখতেও চাইলো না। আমি যখন ওখান থেকে ঢুকেছিলাম নেপালে, তখন তো কোনো কিছু চেক করেনি। এখানে যখন গাড়ি থেকে বর্ডারে গেলাম, তো গাড়ি থেকে একজন এসে বললো যে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে, শুধু ড্রাইভার ছাড়া। তো আমি হেঁটে একটা আইডেন্টি কার্ড নিলাম, নিয়ে হেঁটে চলে গেলাম। তো আমি ভাবছিলাম যে কেউ না কেউ তো দেখবে ভাই, কেউ দেখলো না। আমি মানে জাস্ট হাতে নিয়ে ঘুরছি, কাকে দেখাবো যাতে একটু ফিল হয় যে আমি হ্যাঁ ভাই আমায় অন্য একটা দেশে ঢুকছে। কিছু নেই, তো একটু হওয়া উচিত যাতে ভাই আমাদের মতো ট্রাভেলারদের একটু ফিল হয় যে হ্যাঁ ভাই নিজের দেশে ঢুকছি বা নিজের দেশ থেকে অন্য একটা দেশে ঢুকছি। কিন্তু একদিকে ভালো যে এতটা ইজি আমাদের প্রসেস নেপাল আর ইন্ডিয়ার, আর এরকমই থাকুক, বন্ধুত্বের সম্পর্ক থাকুক, ভালোবাসার সম্পর্ক থাকুক, যাতে আমরা সহজেই এপার থেকে ওপারে যেতে পারি। আমি যেন সহজেই দাদার বাড়িতে আসতে পারি, দাদা যেন সহজেই আমার বাড়িতে যেতে পারে কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া। তো এটাই হোক। আর বাংলাদেশে যেতে গেলে তো অনেক হাঁপা পোয়াতে হয় ভাই। বাংলাদেশে যাওয়ার কথা ভাবছি আর নেপালে থেকে বেরোনোর কথা ভাবছি, মানে দুটো বিপরীত মেরু। মানে বাংলাদেশে যেতে গেলে আপনার টাকা তো যাবেই, প্লাস সময় যাবে, প্লাস মারামারি ধাক্কি সব কিছু করার পরে দালালদের খপ্পরে পড়া, মানে যাচ্ছে তাই ব্যাপার। বাংলাদেশে যারা যান আসেন তারা ভালো করে জানেন, আর কিছু বলাটাই। কিন্তু নেপালে অনেক ইজি প্রসেস একটা। তো আপনারা যারা একটা অন্য দেশ ঘুরতে চান, আপনাদের কাছে পাসপোর্ট যদি না থাকে, তাহলে অবশ্যই আমি বলবো নেপালে চলে আসুন। খুব ভালো একটা দেশ, সেখানে মানে পাহাড় পর্বতে ভরা দেশটা। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমি ঘুরতে পারলাম না। তো আপনাদের বলবো আপনারা আসুন, ঘুরুন, থাকুন, এখানে অনেক ভালো লাগবে। আর আমি আবার আসবো, এসে আবার ঘুরবো কাঠমান্ডু, পোখরা টোকরা যা কিছু আছে সব কিছু ঘুরবো। তো আমি এখন আছি শিলিগুড়ির মধ্যে। আর এই জায়গাটাকে কি বলে দাদা? মেডিকেল মোড়। আচ্ছা, তো মেডিকেল মোড় বলে এই জায়গাটাকে। হ্যাঁ মেডিকেল মোড়। আচ্ছা, মেডিকেল মোড় চলে এসেছি। তো এখান থেকে আমি যাবো হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, যেটা এনজিপি বলে। তো ওখান থেকে আমি নেব ট্রেন। আর এই ট্রেন নিয়ে একটা ঘটনা আছে, যেটা আমি যেতে মানে গাড়ি থেকে নামার পরে বলবো। সব একবারে বলে দিলে আপনাদের সেই ফিলটা আসবে না। তো যখন গাড়ি থেকে নামবো, যখন স্টেশনের দিকে যাব, সেই সময় বলবো যে ট্রেন নিয়ে কি হয়েছে। তো ফাইনালি আমি গাড়ি থেকে নেমে গেছি। আর এখন আমি এখান থেকে চলে যাবে দাদা নিজের কাজে, আর আমি চলে যাবো আমার কাজে, মানে আমার বাড়িতে। তো এখান থেকে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। কতদূর পড়ছে সেটা আপনাদেরকে জানাবো। আর এখন আমার যেটা সবথেকে জরুরি কাজ, সেটা হচ্ছে এখান থেকে আমাকে ওটা নিতে হবে, যেটা কানেক্টর থাকে না মাইকের সঙ্গে। বাংলাদেশে গিয়ে হারিয়ে গেছিলো, এখানে এসে খারাপ হয়ে গেছে, তো ওটা নিতে হবে। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সিমটাকে অ্যাক্টিভ করতে হবে। আমার সিমের রিচার্জ শেষ। আর তো আপাতত কোনো কাজ পাচ্ছি না। তো দাদা এখানে গাড়িটা লাগাচ্ছে, তারপর দাদার সঙ্গে কথা বলে এখান থেকে বেরিয়ে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। তো দাদাকে বিদায় জানিয়ে দিয়েছি। আর এখন আমি যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। তো নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে গেলে কি করতে হয় কিছু জানি না। তো মানুষকে জিজ্ঞেস করতে হবে কি করতে হয়, দেন দেখতে হবে যে কি করব। तो भैया न्यू जलपाईगुड़ी स्टेशन जाने के लिए क्या करना पड़ेगा? टोटो पकड़ना पड़ेगा। ये वाला जाएगा? मेरा टोटो है। हाँ, कितना कितना है? 200 रुपया रिजर्व। 200 रिजर्व डायरेक्ट शेयरिंग वाला 50 रुपया करके है। आपको ले जाना पड़ेगा, 1 किलो में अंदर तक छोड़ना पड़ेगा। पार्किंग है, वीडियो कर रहा है, उसको लाइक मिलना चाहिए मशीन के। ठीक है, तब 150 दे दीजिएगा, आपको रिजर्व लगेगा। 200 में कितना दूर चले जाएंगे भाई? 9 किलोमीटर ना भैया। अरे 200 में मैं कोलकाता से और नेपाल चला गया। दूसरा भाई है वो। अरे जाइए बस मिल जाएगा। हाँ बस तो सस्ता होगा ना, ट्रैवलर है भाई, तो जितना कम खर्चा वो ही अच्छा है। बना रहा है ना। हाँ भाई, देखते हैं कितना। ठीक है ना भाई।
तो चलो हाँ, अभी तो घर जा रहे हैं कलकत्ता। यहाँ मेरा वीडियो हो रहा है। हाँ हो रहा है। नाम बोल दे तेरा। शकील। शकील, अरे गुटखा खाता है? हाँ। गंदा चीज है, मत खा। घाव हो जाएगा, घाव हो जाएगा। ठीक है, हाँ। पंडित जी मत करिए। होगा, आएगा पंडित जी पूजा कर देगा। नमस्ते पंडित जी। पंडित है वो तो भाग्यश्वर धाम का चंदन ले लीजिए पंडित जी। दर्शन करा लीजिए पंडित जी से। आशीर्वाद दे दीजिए। तो ठीक है, चलते हैं। हाँ अच्छा, अभी इधर आ गए। ঠিক আছে, হ্যালো। সবার কাজ, উনি বিবিসিতে কাজ করতো, এখন এখানে পণ্ডিত হয়ে গেছে। আমি কি করতাম, আমি বেকার ছিলাম, বেকারই আছি। সবার আলাদা আলাদা কাজ, সবাই সবার কাজে ব্যস্ত। এখন এখান থেকে নিতে হবে আমাকে বাস। টোটোতে বলছে 200 টাকা, মানে মাথা খারাপ। এত টাকা দিয়ে টাকা এত খরচ কেন করবো? নিউ জলপাইগুড়ি নেই। भाभी, एनजीपी स्टेशन जाने के लिए क्या करना पड़ेगा? बस जाता है तो टोटो जाएगा? कितना दूर है यहाँ से? बहुत दूर है। अरे बस नहीं जाता? ये जाता है? चला गया एनजीपी। তো একটা গাড়ি দেখলাম, কিন্তু বেরিয়ে গেছে এনজিপি দেখার সঙ্গে সঙ্গে। এনজিপি, আরে কোন তো কোন দিকে? এনজিপি এই দিকেই হবে যত সম্ভব। বাস যাচ্ছে না। তো আমি এটাই জানি না যে এনজিপি আমি যেদিকে যাচ্ছি সেদিকে নাকি কি জানি। চলো, এটাও ঠিক। আর এনজিপিতে গিয়ে আপনাদের বলবো যে কি হয়েছে আমার সঙ্গে, কারণ খুব খারাপ। মানে এই নেপালে আসাটা এত খারাপ হবে আমি বুঝতে পারিনি। মানে এত খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি সঙ্গে। আপনারা তো দেখেছেনই, মানে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে ঘোরার। কিন্তু আমার মাথায় এটাও আসছে যে আমি এখান থেকে কি গ্যাংটক চলে যাবো বা সিকিম চলে যাবো, এটাও আমি ভাবছি, আমি এখনো পর্যন্ত কনফার্ম করিনি। তো সব কিছু যেহেতু এই ট্রিপটা এত খারাপ যাচ্ছে, রিস্ক নিতেও ভয় লাগছে যে যাবো কি না, আবার কোনো না কোনো বিপদে পড়ি। এখানে হচ্ছে জ্যাম। এনজিপি, হ্যাঁ বসবো তো? একটা কাকু বলছে বসতে, দেখি। থ্যাংক ইউ। তো ফাইনালি বসে গেছি এনজিপি যাওয়ার গাড়িতে। এখন দেখার এটা কত টাকা ভাড়া টাড়া নেয়, আমি তো কিছু জিজ্ঞেস করিনি, বুঝতে বললাম। বেশিও নিতে পারে আর ঠিকঠাকও নিতে পারে। আই থিঙ্ক বেশি নেবে, একটু বেশি নেবে। তো যে গাড়িতে উঠেছিলাম, কাকু বলছে যে এনজিপিতে লোক পাচ্ছে না, তো আমাকে একটা অন্য গাড়িতে উঠে যেতে বললো। টাকাও নেয়নি, অনেকটা মোটামুটি বুঝে নেবে। एनजीपी जाएंगे अभी? अच्छा, कितना भाड़ा कितना है? 30 रुपया। अच्छा ठीक আছে। তো আমি গাড়ি পেয়ে গেছি, এটা যাবে এনজিপি, 30 টাকা ভাড়া। তো আঙ্কেল বললো কি পয়সা দিতে হবে না, যাও।
তো থ্যাংক ইউ আঙ্কেল, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে ধন্যবাদ। এরকম ভালো মানুষ কিন্তু আছে সব জায়গাতে। অনেকটাই নিয়ে এসেছিলেন, এসেছেন পয়সা নেননি, তো ভালো লাগছে বেশ। এরকম যদি সবাই পয়সা না নিত আমার কাছ থেকে তো অনেক ভালো হতো, অনেক। अंकल टाइम कितना लगेगा? 25 मिनट। अच्छा 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 हाँ, তো টাইম তো বেশি লাগছে না, কিন্তু প্যাসেঞ্জার নিতে একটু টাইম লেগে যাবে। এমনিতে 20-25 মিনিট হয়তো মানে টাকা অনুযায়ী যেটা আমি হিসাব করলাম 20 থেকে 25 মিনিট লাগতে পারে এনজিপি যাওয়ার জন্য। আসলে 20-25 মিনিট টাইম লাগবে যখন, তো মনের দুঃখের কথাটা এখনই বলে নিই আর কি। দুঃখটা হচ্ছে আমার ট্রেনের টিকিট, রিটার্ন টিকিট যেটা ছিল শিলিগুড়ি থেকে এনজিপি থেকে, সেটা ছিল 15 ফেব্রুয়ারি। তো আমি এতদিন ভাবতাম যে 15 ফেব্রুয়ারি, বাট টাইমটা ছিল রাত 1:45, মানে প্রায় 2টোর সময়। তো আমি মানে ভাবছিলাম যে ওখান থেকে আমি 15 তারিখ বেরোবো, 15 ফেব্রুয়ারি 15 তারিখ নেপাল থেকে বেরোবো, এখানে আসবো। কালকে রাত্রেবেলা হঠাৎ আমার মনে পড়লো যে আরে রাত 12টার পর তো 15 তারিখ হয়ে যাচ্ছে, 14 তারিখ আজকে, রাত 12টার পর 15 তারিখ হয়ে যাচ্ছে, তাহলে তো আজকে রাত্রেই ট্রেন 2টোর সময়। ব্যাস, যখন মনে পড়েছে তখন অনেক দেরি হয়ে গেছে, তার কারণ তখন বাজে প্রায় রাত 8টা। ওখান থেকে আসতে প্রায় 3.5-4 ঘন্টা সময় লাগে বর্ডারে, আর এতটা সময় আসা বর্ডার তো খোলা থাকবে না, পুরো একদম শেষ। মানে এত খারাপ কেন হলো আমার সঙ্গে এই ট্যুরটা, আমি মানে নিজেই বুঝতে পারছি না। মানে নিজেই মাঝে মাঝে যখন ভাবি তো অবাক লাগে যে এত খারাপ। বাংলাদেশ ঘুরে আসলাম দুবার কোনো রকম প্রবলেম হয়নি, এখানে যত প্রবলেম এই নেপালে আসার পরে। তো হলো না, ট্রেন তো চলে গেল, যে সিটটা আমার বুক ছিল সেই সিটটা অন্য কেউ শুয়ে বসে গেছে, আর আমাকে এখন যেতে হবে কি করে জানি না, হয়তো বাথরুমের পাশে বসে যেতে হবে, আর না হলে কোথায় বসে যাবো জানি না, ফাইন দিতে হয়তো হবেই ট্রেনে। তো কি করবো আমার মাথায় ঢুকছে না, মানে টাকার উপরে টাকা। প্রথমবার আমার টিকিটটা করেছিলাম আপনার রক্সোল থেকেই, ব্যাকের টিকিটটা করেছিলাম, তো রক্সোল থেকে ব্যাকের টিকিটটা ক্যান্সেল করলাম, করে আমি এনজিপি থেকে করলাম যে যখন ফিরবো এনজিপি হয়ে ফিরবো, তো এই টিকিটটা যেতে পারলাম না, এই টাকাটাও গেল। তো টাকার থেকে বড় কথা হচ্ছে ভাগ্যটা সত্যি সঙ্গে নেই। মানে এই নেপাল রুটটায় আমার মানে একটা চুলো ভাগ্য সঙ্গ দেয়নি। অ্যাক্সিডেন্ট পর এটা ওটা, তারপরে ট্রেন ধরতে পারলাম না। তো ফাইনালি যাচ্ছি এনজিপি, দেখি কি হয়। ওখান থেকে তিস্তা কোস্টা এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস আছে, যেটা এনজিপি থেকে শিলিগুড়িতে যায়, সেটা টাইম দেখলাম 3:45 দুপুর। তো ওইটা যদি ধরতে পারি ফাইন টাইম দিয়ে যেমন করে শিয়ালদা পৌঁছে যাবো, আর যদি না ধরতে পারি তাহলে প্ল্যান করছি যে সিকিম চলে যাবো কিনা, এখান থেকে সিকিমও চলে যেতে পারি, ঠিক নেই। তো নেমে গেছি এনজিপি রেলওয়ে স্টেশন, এনজিপি জাংশন, নিউ জলপাইগুড়ি জাংশন। তো আসতে প্রায় 30 মিনিট মতন টাইম লাগলো। তো সামনেই হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে থাকবে আমি নিউ জলপাইগুড়ি থেকে কোথায় যাই, কলকাতা নাকি গ্যাংটক, আমি ঠিক এখনও পর্যন্ত কনফার্ম না যে কোথায় যাব। তো সেটা থাকবে পরের ভিডিওতে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ব্লগিং দুনিয়া। আর সামনেই নিউ জলপাইগুড়ি স্টেশন, এখানে আমাদের জাতীয় পতাকা।